স্বামীজি বলছেন, নিজ নিজ ক্ষেত্রে প্রত্যেকেই মহান। এই বিষয়টি আমি একটি গল্প দ্বারা বুঝাইব। কোনো দেশে এক রাজা ছিলেন। তাহার রাজ্যে সমাগত সকল সাধু সন্ন্যাসীকেই তিনি জিজ্ঞাসা করিতেন, যে সংসার ত্যাগ করিয়া সন্ন্যাস গ্রহণ করে সে বড়, না যে গৃহে থাকিয়া গৃহস্থের সমুদয় কর্তব্য করিয়া যায় সেই বড়? অনেক বিজ্ঞ লোক এই সমস্যা মীমাংসা করিবার চেষ্টা করিলেন। কেহ কেহ বলিলেন সন্ন্যাসী বড়। রাজা এই বাক্যের প্রমাণ চাহিলেন। যখন তাহারা প্রমাণ দিতে অক্ষম হইলেন, তখন রাজা তাহাদিগকে বিবাহ করিয়া গৃহস্থ হইবার আদেশ দিলেন। আবার অনেকে আসিয়া বলিলেন স্বধর্মপরায়ণ গৃহস্থই বড়। রাজা তাহাদের নিকটও প্রমাণ চাইলেন। যখন তাহারা প্রমাণ দিতে পারিলেন না, তখন তাহাদিগকে তিনি গৃহস্থ করিয়া নিজ রাজ্যে বাস করাইলেন। অবশেষে আসিলেন এক যুবা সন্ন্যাসী। রাজা তাহাকেও ঐরূপ প্রশ্ন করাতে সন্ন্যাসী বলিলেন, হে রাজন, নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড়। রাজা বলিলেন, এ কথা প্রমাণ করুন। সন্ন্যাসী বলিলেন, হাঁ, আমি প্রমাণ করিব। তবে আসুন, কিছুদিন আপনাকে আমার মতো থাকিতে হইবে, তবেই যাহা বলিয়াছি তাহা আপনার নিকট প্রমাণ করিতে পারিব। রাজা সম্মত হইলেন এবং সন্ন্যাসীর অনুগামী হইয়া রাজ্যের পর রাজ্য অতিক্রম করিয়া আর এক বড় রাজ্যে উপস্থিত হইলেন। সেই রাজ্যের রাজধানীতে তখন এক মহা সমারোহ ব্যাপার চলিতেছিল। রাজা ও সন্ন্যাসী ঢাক ও অন্যান্য নানা প্রকার বাদ্যধ্বনি ও ঘোষণাকারীদের চিৎকার শুনিতে পাইলেন। পথে লোকেরা সুসজ্জিত হইয়া কাতারে কাতারে দাঁড়াইয়া আছে, আর ঢেঁটেরা পেটা করি হইতেছে। রাজা ও সন্ন্যাসী দাঁড়াইয়া দেখিতে লাগিলেন ব্যাপারটা কি। ঘোষণাকারী চিৎকার করিয়া বলিতেছিল, এই দেশের রাজকন্যা স্বয়ম্বরা হইবেন। ভারতের প্রাচীনকাল হইতেই এইরূপ রাজকন্যাগণের স্বয়ম্বরা হইবার প্রথা প্রচলিত ছিল। কিরূপ বর মনোনীত করিবেন সে সম্বন্ধে প্রত্যেক রাজকন্যারই বিশেষ নিজস্ব ভাব ও ধারণা ছিল। কাহারও ভাব বর যেন পরম সুন্দর হয়, কাহারও আকাঙ্ক্ষা কেবল অতিশয় বিদ্বান বরের, কেহ কেহ আবার চান খুব ধনী বর, ইত্যাদি। নিকটবর্তী সকল রাজ্যের রাজপুত্রগণ শ্রেষ্ঠ পরিচ্ছদ ধারণ করিয়া রাজকন্যার সম্মুখীন হইতেন। কখনো কখনো তাহাদের ঘোষণাকারী থাকিত, সে রাজপুত্রের গুণাবলী কি কারণে তিনি রাজকন্যার মনোনীত হইবার যোগ্য পাত্র তাহা বর্ণনা করিত। সিংহাসনে সমাসীনা সুসজ্জিতা রাজকন্যাকে সভার চতুর্দিকে বহন করিয়া লইয়া যাওয়া হইত। তিনি সমবেত রাজপুত্রগণের এক এক জনের দিকে তাকাইয়া দেখিতেন এবং কে কিরূপে গুণবান তাহা শুনিতেন। এইরূপ দেখিয়া ও শুনিয়া যদি সন্তুষ্ট না হইতেন, তিনি বাহকদিগকে বলিতেন, আগাইয়া চলো। তখন সেই প্রত্যাখ্যাত প্রাণীপ্রার্থীর দিকে কেহ আর তাহা চাহিয়াও দেখিত না। কিন্তু ইহাদের মধ্যে কেহ যদি রাজকন্যার মনোমত হইতেন, তবে রাজকন্যা তাহার গলদেশে বরমাল্য অর্পণ করিতেন এবং তিনি রাজকন্যার স্বামী হইতেন। যে দেশে আমাদের পূর্বকথিত রাজা ও সন্ন্যাসী আসিয়াছেন, সেই দেশের রাজকন্যার এইরূপ স্বয়ম্বর সভা হইতেছিল। এই রাজকন্যা পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা সুন্দরী ছিলেন। ঘোষিত হইয়াছিল যে রাজার মৃত্যুর পর রাজকন্যাই রাজ্য লাভ করিবেন। এই রাজকন্যার ইচ্ছা ছিল সর্বাপেক্ষা সুপুরুষকে বিবাহ করেন, কিন্তু তাহার মনের মতো সুপুরুষ পাওয়া যাইতেছিল না। অনেকবার এইরূপ স্বয়ম্বর সভা আহুত হয়, তথাপি রাজকন্যা কাহাকেও মনোনীত করিতে পারেন নাই। এই স্বয়ম্বর সভাই সর্বাপেক্ষা বৃহৎ হইয়াছিল। এই সভায় পূর্ববার অপেক্ষা অধিকতর লোক সমবেত হইয়াছিল এবং এই সভার দৃশ্য অতি চমৎকার ও অদ্ভুত হইয়াছিল। সিংহাসনে সমাসীনা রাজকন্যা সভায় প্রবেশ করিলেন এবং বাহকগণ
তাহাকে সভা মধ্যে ভিন্ন ভিন্ন স্থানে লইয়া যাইতে লাগিল। রাজকন্যা কাহারও দিকে ভ্রুক্ষেপ করিলেন না। এবারও স্বয়ম্বর সভা পূর্ব বারের মতো ব্যর্থ হইবে ভাবিয়া সকলেই নিরুৎসাহ হইতে লাগিল। এমন সময় এক যুবা সন্ন্যাসী সেখানে আসিয়া উপস্থিত হইলেন। তাহার রূপের প্রভা দেখিয়া বোধ হইল যেন স্বয়ং সূর্যদেব আকাশমার্গ ছাড়িয়া ধরাতলে অবতীর্ণ হইয়াছেন এবং সভার এক কোণে দাঁড়াইয়া দেখিতেছেন কি হইতেছে। রাজকন্যা সহ সেই সিংহাসন তাহার নিকটবর্তী হইল। রাজকন্যা সেই পরম রূপবান সন্ন্যাসীকে দেখিবা মাত্র বাহকদিগকে থামিতে বলিয়া সন্ন্যাসীর গলদেশে বড়মাল্য অর্পণ করিলেন। যুবা সন্ন্যাসী মালা ছড়িয়া ফেলিয়া দিলেন এবং বলিতে লাগিলেন, এ কি নির্বুদ্ধিতা! আমি সন্ন্যাসী, আমার পক্ষে বিবাহের অর্থ কি? সেই দেশের রাজা মনে করিলেন লোকটি বোধহয় দরিদ্র, সেই জন্য রাজকন্যাকে বিবাহ করিতে সাহস করিতেছে না। অতএব তিনি বলিলেন, আমার কন্যার সহিত তুমি এখনই অর্ধেক রাজত্ব পাইবে এবং আমার মৃত্যুর পর সমগ্র রাজ্য। এই বলিয়া সন্ন্যাসীর গলায় আবার মালা পরাইয়া দিলেন। কি বাজে কথা! আমি বিবাহ করিতে চাই না, তবু এ কি? বলিয়া সন্ন্যাসী পুনরায় মালা ফেলিয়া দিয়া দ্রুতপদে সেই সভা হইতে প্রস্থান করিলেন। এদিকে এই যুবকটির প্রতি রাজকন্যা এতদূর অনুরক্ত হইয়াছিলেন যে তিনি বলিলেন, হয় আমি ইহাকে বিবাহ করিব, নতুবা মরিব। রাজকন্যা তাহাকে ফিরাইয়া আনিবার জন্য তাহার অনুবর্তন করিলেন। তারপর আমাদের সেই অপর সন্ন্যাসী, যিনি রাজাকে সেখানে আনিয়াছিলেন, বলিলেন, চলুন রাজা, আমরা এই দুজনের অনুগমন করি। এই বলিয়া তাহারা অনেকটা দূরে দূরে থাকিয়া তাহাদের পিছনে পিছনে চলিতে লাগিলেন। সেই সন্ন্যাসী রাজকুমারীর পাণিগ্রহণে অসম্মত হইয়াছিলেন। তিনি রাজধানী হইতে বাহির হইয়া কয়েক ক্রোশ গ্রামের মধ্যে দিয়া চলিতে চলিতে এক বনে প্রবেশ করিলেন। রাজকন্যা তাহার অনুগমন করিলেন। অপর দুজনও তাহাদের পিছনে পিছনে চলিলেন। এই যুবা সন্ন্যাসী ওই বনটিকে ভালোভাবে জানিতেন। উহার কোথায় কি আঁকাবাঁকা পথ আছে সবই জানিতেন। সন্ধ্যা সমাগমে হঠাৎ তিনি এইরূপ এক জটিল পথে প্রবেশ করিয়া একেবারে অন্তর্হিত হইলেন। রাজকন্যা তাহার আর কোনো সন্ধান পাইলেন না। অনেকক্ষণ ধরিয়া তাহাকে খুঁজিয়া তিনি একটি বৃক্ষতলে বসিয়া কাঁদিতে লাগিলেন, কারণ তিনি সেই বন হইতে বাহিরে আসিবার পথ জানিতেন না। তখন সেই রাজা ও অপর সন্ন্যাসীটি তাহার নিকট আসিয়া বলিলেন, কাঁদিও না, আমি তোমাকে এই বনের বাহিরে যাইবার পথ দেখাইয়া দিব। কিন্তু এখন অন্ধকার যেরূপ গাঢ় তাহাতে পথ বাহির করা বড় কঠিন। এই একটি বড় গাছ রহিয়াছে, এসো আমরা এই গাছের তলায় বসে বিশ্রাম করি, প্রভাতে তোমাকে বাহির হইয়া যাইবার পথ দেখাইয়া দিব। সেই গাছে একটি পাখির বাসা ছিল। তাহাতে একটি ছোট পাখি, পক্ষিণী এবং তাহাদের 3টি ছোট শাবক থাকিত। ছোট পাখিটি নিচের দিকে চাহিয়া গাছের তলায় 3জন লোককে দেখিল এবং পক্ষিণীকে বলিল, দেখো কি করা যায়, আমাদের ঘরে কয়েকজন অতিথি আসিয়াছেন, শীতকাল, আর আমাদের নিকট আগুনও নাই। এই বলিয়া সে উড়িয়া গেল, ঠোঁটে করিয়া একখণ্ড জ্বলন্ত কাঠ লইয়া আসিল এবং উহা তাহার অতিথিগণের সম্মুখে ফেলিয়া দিল। তাহারা সেই অগ্নিখণ্ডে কাঠকুটা দিয়া বেশ আগুন প্রস্তুত করিলেন, কিন্তু পাখিটির তাহাতে তৃপ্তি হইল না। সে তাহার পত্নীকে বলিল, প্রিয়ে, আমরা কি করি? ইহাদের খাইতে দিবার মতো আমাদের ঘরে কিছুই নাই, কিন্তু ইহারা ক্ষুধার্ত, আর আমরা গৃহস্থ, ঘরে কেহ আসিবে তাহাকে খাইতে দেওয়া আমাদের কর্তব্য। আমি নিজে যতদূর পারি করিব, ইহাদিগকে আমি আমার শরীরটাই দিব। এই বলিয়া সে উড়িয়া গিয়া বেগে সেই অগ্নির মধ্যে পড়িল এবং মরিয়া গেল। অতিথিরা তাহাকে পড়িতে দেখিলেন এবং তাহাকে বাঁচাইবার যথাসাধ্য চেষ্টা করিলেন, কিন্তু সে এত দ্রুত আসিয়া আগুনে পড়িল যে তাহাকে বাঁচাইতে পারিলেন না। পক্ষিণী তাহার স্বামীর কার্য দেখিয়া মনে মনে বলিল,
এরা 3 জন রহিয়াছেন, তাহাদের খাইবার জন্য মাত্র একটি ছোট পাখি, ইহা যথেষ্ট নয়। স্ত্রীর কর্তব্য স্বামীর কোনো উদ্যম বিফল হইতে না দেওয়া। অতএব আমার শরীরও ইহাদের জন্য উৎসর্গ করি। এই বলিয়া সেও আগুনে ঝাঁপ দিল এবং পুড়িয়া মরিয়া গেল। শাবক 3টি সবই দেখিল, কিন্তু ইহাতেও 3 জনের পর্যাপ্ত খাদ্য হয় নাই দেখিয়া বলিল, আমাদের পিতামাতা যতদূর সাধ্য করিলেন, কিন্তু তাহাও তো যথেষ্ট হইল না। পিতামাতার কার্য সম্পূর্ণ করিতে চেষ্টা করা সন্তানের কর্তব্য। অতএব আমাদের শরীরও এই উদ্দেশ্যে সমর্পিত হোক। এই বলিয়া তাহারাও সকলে মিলিয়া অগ্নিতে ঝাঁপ দিল। ওই 3 ব্যক্তি যাহা দেখিলেন তাহাতে আশ্চর্য হইয়া গেলেন, কিন্তু পাখিগুলিকে খাইতে পারিলেন না। কোনরূপে তাহারা অনাহারে রাত্রি যাপন করিলেন। প্রভাত হইলে রাজা ও সন্ন্যাসী সেই রাজকন্যাকে পথ দেখাইয়া দিলেন এবং তিনি তাহার পিতার নিকট ফিরিয়া গেলেন। তখন সন্ন্যাসী রাজাকে সম্বোধন করিয়া বলিলেন, রাজন, দেখিলেন তো, নিজ নিজ ক্ষেত্রে প্রত্যেকেই বড়। যদি সংসারে থাকতে চান তবে ওই পাখিদের মতো প্রতি মুহূর্তে পরার্থে নিজেকে উৎসর্গ করিবার জন্য প্রস্তুত হইয়া থাকুন। আর যদি সংসার ত্যাগ করিতে চান তবে ওই যুবকের মতো হউন, যাহার পক্ষে পরমা সুন্দরী যুবতী ও রাজ্য অতি তুচ্ছ মনে হইয়াছিল। যদি গৃহস্থ হইতে চান তবে আপনার জীবন সর্বদা অপরের কল্যাণের জন্য উৎসর্গ করিতে প্রস্তুত থাকুন। আর যদি আপনি ত্যাগের জীবনই বাছিয়া লন তবে সৌন্দর্য, ঐশ্বর্য ও ক্ষমতার দিকে মোটেও দৃষ্টিপাত করিবেন না। প্রত্যেকেই নিজ নিজ কর্মক্ষেত্রে বড়, কিন্তু একজনের যাহা কর্তব্য তাহা অপরজনের কর্তব্য নয়।